ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা জানো যে ভয়েস চেঞ্জ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাকরণের বিষয় ইংরেজিতে, যেটা আমাদের একদম ছোটোবেলার থেকে পরীক্ষার সিলেবাসে থাকে এবং সেই একদম হায়ার সেকেন্ডারি পর্যন্ত। এছাড়াও আমাদের পরবর্তী জীবনে বিভিন্ন নোটিশ ইত্যাদি লেখার জন্য প্রতি মুহূর্তেই আমাদের এই ভয়েস চেঞ্জ আগে থেকেই জেনে রাখার প্রয়োজন পড়ে। সময় নষ্ট না করে আমি শুরু করে দিই আজকের টপিক, ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জ করতে গেলে তিনটে বিষয় প্রথম আমাদের মাথায় রাখতে হয়। একটা হচ্ছে বাক্যের মধ্যে সাবজেক্ট, আর একটা ভার্ব এবং আর একটা হলো অবজেক্ট। অর্থাৎ একটা বাক্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ বা যে পার্ট অফ স্পিচ, সেটা হচ্ছে ভার্ব। আমরা এরভাবে একটা তুলনা করতে পারি। ধরো একটা পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ধরা হয় হেড অফ দ্য ফ্যামিলি বা পরিবারের কর্তা বা কর্ত্রী। তো তাকে আমরা যেমন প্রশ্ন করে বাড়ির অন্যদের পরিচয় জানতে পারি, ঠিক সেরকমভাবেই এই ভার্ব বা ক্রিয়া, সেটা হচ্ছে বাক্যের হেড বা হেড অফ এ সেন্টেন্স বলা যেতে পারে, প্রধান, বাক্যের প্রধান। এবং তাকেই প্রশ্ন করে আমরা কিন্তু জানতে পারি যে কে তার সাবজেক্ট, কে তার অবজেক্ট। বলি, যেমন ধরো একটা বাক্য ধরি আমি, হি ইটস রাইস। এই বাক্যটাতে প্রথমে আমি কি করব, ইটস হচ্ছে এর ভার্ব। তো এই যে ভার্ব, আর সেই ভার্বটা কি করতে হবে না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, আমরা বুঝতেই পারছি, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য এস যোগ হয়েছে। কিন্তু সাবজেক্ট আমি চিনব কী করে? চেনার জন্য যেটা করতে হয়, ইটস ভার্বটাকে আমি প্রশ্ন করব হোয়াট অথবা হু দিয়ে, হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে সেই বাক্যটার সাবজেক্ট। যেমন ধরো এক্ষেত্রে প্রশ্নটা কোথা দিয়ে করব, আগে, অর্থাৎ WH ওয়ার্ডটা ভার্বের আগে বসবে। তাহলে প্রশ্নটা কি হচ্ছে, কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে হু ইটস রাইস। আমি যদি এক কথায় উত্তর দিই তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা হবে হি। তাহলে এই হিটা হলো এই বাক্যটায় সাবজেক্ট। আবার এই ইটস ভার্বটাকেই আমি প্রশ্ন করব, তারপরে WH ওয়ার্ডটাকে বসাবো। তাহলে কি হবে, তাহলে আবার কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেন, হি ইটস হোয়াট। ঠিক আছে, এখানে কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে আমরা প্রশ্ন করার যে গ্রামাটিক্যাল রুল সেটাকে একটু ভাঙছি ইচ্ছে করে। তাহলে হি ইটস হোয়াট, আনসারে পাচ্ছি কি, আনসারে পেলাম হচ্ছে রাইস। তার মানে কি যে বুঝতে পারলাম, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই হিটা হয়ে গেল সাবজেক্ট, আর রাইসটা হয়ে গেল অবজেক্ট। প্রসঙ্গক্রমে বলে রাখি, বা আগে বলে রাখা উচিত ছিল, সেটা হচ্ছে ভয়েস দুই রকমের হয়। একটাকে বলে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এবার প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভ ভয়েসটা কি? তো অ্যাক্টিভ ভয়েসটা ভার্বের তখনই হয় যখন একটা বাক্যে কর্তা নিজে কাজ করে। অর্থাৎ দেখো, হি ইটস রাইস মানে সে ভাত খায়, সে কাজটা নিজে করে। আর একটা হচ্ছে গিয়ে কি প্যাসিভ ভয়েস, যেটা ভার্বটা কর্তাকে দিয়ে করানো হয় বা কর্তার দ্বারা করা হয়। ঠিক আছে, উদাহরণ দিলে আরও পরিষ্কার হবে পরবর্তী সময়। তাহলে হু ইটস রাইস, আর দিয়ে প্রশ্ন করে পেলাম হিটা তাহলে সাবজেক্ট। আবার হি ইটস হোয়াট, রাইসটা হলো অবজেক্ট। এবার আমাদের জানতে হবে যে আমরা যখন ভয়েসটা চেঞ্জ করব, অর্থাৎ প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস ছিল, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাব, তখন কী করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা অবজেক্ট হয়ে যাবে, আর অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট রাইস সেটা কিন্তু সাবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবারে কি হলো, তার মানে প্রথম নিয়মটা কি, অবজেক্টটা সাবজেক্ট হবে।
তাহলে সেই ক্ষেত্রে যখন আমি ভয়েস চেঞ্জ করছি তাহলে রাইস হয়ে যাবে সাবজেক্ট, বাক্যের প্রথমে এসে যাবে, প্রথমে আসার জন্য আরটা ক্যাপিটাল হয়ে গেল। এবারে তারপরে দেখতে হবে এই যে আমার নতুন সাবজেক্ট হলো রাইস, এটা কোন পার্সন কোন নাম্বার। তো রাইসটা হলো থার্ড পার্সন, আমি না, আমরা না, তুমি না, তোমরা না, তাহলে বাকি যা কিছু পড়ে থাকে সব থার্ড পার্সন। আর রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ আনকাউন্টেবল নাউনকে আমরা সিঙ্গুলার বিবেচনা করি, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর কি হবে, মূল ভার্ব ছিল ইটস, ইটসই ছিল একমাত্র ভার্ব, তাহলে ইটস ভার্বটা কি হলো, ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদেরকে এই ভার্বের টেন্স অনুযায়ী টু বি ভার্বের একটা ফর্ম অক্সিলিয়ারি হিসাবে নিতে হবে। তাহলে টু বি ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম কি আছে, ইজ, অ্যাম, ইজ, আর। তাহলে এই থার্ড পার্সনের জন্য ইজ, তাহলে রাইস ইজ। এবারে কি করতে হবে, যেটা মূল ভার্ব ছিল, যেটা ভার্ব ছিল ইটস, সেই ভার্বটা থার্ড ফর্ম ব্যবহৃত হবে। থার্ড ফর্ম কি, ইটেন, ইট, এট, ইটেন আমরা জানি। তাহলে রাইস ইজ ইটেন, এই অবধি হলো। আর কি, যেটা আমাদের এখানে অবজেক্ট ছিল, সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টটা অবজেক্ট ফর্মে ব্যবহৃত হবে, অবজেক্টিভ ফর্মে, অর্থাৎ হি এর অবজেক্ট ফর্ম কি, হিম। তাহলে কি হলো, রাইস ইজ ইটেন, আর তার আগে বসে যাবে বাই প্রিপোজিশন। তার মানে এই ইটেনের পরে বসবে, আগে ধরো একদম লাস্টে বসবে হিম, আর তার আগে বাই প্রিপোজিশনটা যুক্ত হবে। তাহলে রাইস ইজ ইটেন বাই হিম, এটা কি হলো, এটা হলো প্যাসিভ ভয়েস, এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তোমরা এইটুকু একটু দেখো। বিষয়টা আরেকবার আমি বলি, সেটা হচ্ছে কি, প্রথমে হি ইটস রাইস, সে ভাত খায়, সে নিজে কাজটা করে, কাজে ওটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এরপরে এখান থেকে আমাকে কী বার করতে হলো, অবজেক্ট আর সাবজেক্টকে চিনতে হলো। তার উপায় কি, ভার্বকে প্রশ্ন করা। ভার্বকে প্রথম তার আগে প্রশ্ন করলাম WH ওয়ার্ড দিয়ে, হু ইটস রাইস, উত্তরে পেলাম হি, তাহলে হিটা হলো সাবজেক্ট। আবার ওই ইটস ভার্বকেই প্রশ্ন করলাম তারপরে WH ওয়ার্ডটা বসিয়ে, যেমন কি হি ইটস হোয়াট, উত্তরে পেলাম রাইস, তাহলে রাইসটা হলো অবজেক্ট। এবারে যখন প্যাসিভ ভয়েস করছি তখন কি করতে হবে, এই যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে, রাইস সাবজেক্ট হয়ে গেল। যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আনকাউন্টেবল হওয়ার জন্য, তাই জন্য সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিটের টু বি ভার্বের ফর্ম অ্যাম, ইজ, আর এগুলোর মধ্যে থেকে ইজটা বসলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য। আর কি, তারপরে যেটা ভার্ব সেটা থার্ড ফর্ম ব্যবহৃত হবে, ইটের থার্ড ফর্ম ইটেন পড়লো। এরপরে বাই প্রিপোজিশন যুক্ত হয়ে গিয়ে এই সাবজেক্টটা অবজেক্ট ফর্মে ব্যবহৃত হবে। আশা করি বুঝতে পারলে। এবার আর একটা উদাহরণ নিই। এবারে যদি ভার্বটাকে আমি পাস্ট টেন্সে নিয়ে যাই, ভার্বটা পাস্ট টেন্সে নিয়ে গেলে কি হবে, খুব সহজ, একই উদাহরণ রাখি, রেখে শুধুমাত্র ভার্বটাকে চেঞ্জ করে দিই। যেমন ধরো হি, তাহলে এট রাইস। ঠিক আছে, এখানে বুঝতেই পারছো সব এক রয়েছে, শুধুমাত্র ভার্বের টেন্সটা পাল্টে গেছে। তাহলে তাহলে একই রকমভাবে এখানেও হি সাবজেক্ট, এট ভার্ব, রাইস অবজেক্ট। ঠিক আছে, তাহলে এইখানেও আমরা এটাকে পেয়েছিলাম ভার্ব, ফাইনাইট ভার্ব। ঠিক আছে, কিরকম ভার্ব, এগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্ব অবজেক্ট গ্রহণ করতে পারে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ফাইনাইট এবং ট্রানজিটিভ। ঠিক আছে, ফাইনাইট কেন, সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কাকে বলি, যে ক্রিয়া বাক্যকে সম্পূর্ণ করতে পারে তাকেই বলা হয় সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে ভার্বটা সম্পূর্ণ করতে পারছে বাক্যটাকে, তাহলে এটা সমাপিকা ক্রিয়া। এই সমাপিকা ক্রিয়াটা কি হলো না, এটা ফাইনাইট ভার্ব এবং এটা কেমন, সঙ্গে সঙ্গে ট্রানজিটিভও বটে, অর্থাৎ এটা অবজেক্ট গ্রহণ করতে পারছে। তাহলে হি এট রাইস যখন গেলাম, তাহলে একই রকমভাবে এই বাক্যেও অবজেক্ট হচ্ছে রাইস, তাহলে রাইস চলে আসলো আগে, রাইস, তারপরে কি হবে এট, মানে ভার্বের পাস্ট ফর্ম, সেই রাইস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে বি ভার্বের পাস্ট ইনডেফিনিটের ফর্ম কি আছে, ওয়াজ, যখন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। ঠিক আছে, তাহলে রাইস ওয়াজ। এবার ইট ভার্বের থার্ড ফর্ম যেমনভাবে বসেছিল ঠিক তেমনভাবে বসবে, তাহলে রাইস ওয়াজ ইটেন বাই
মি, বাই হিম, সরি, রাইস ওয়াজ ইটেন বাই হিম, অর্থাৎ সে খেয়েছে মানে তার দ্বারা খাওয়া হয়েছে। তাহলে এই তার দ্বারা যখন কোনো একটা কাজ হচ্ছে তখনই সেটা হচ্ছে গিয়ে আমাদের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে এই আমরা আলোচনা করছিলাম যে হি ইটস রাইস, হু এট ইটস রাইস করে পেলাম। একই রকমভাবে এখানেও কিন্তু তাহলে প্রশ্নগুলো কেমন করে হবে, হু এট রাইস উত্তরে পাবো হি, এটা হবে সাবজেক্ট। আবার পরবর্তী সময়ে হি এট হোয়াট উত্তরে পাবো রাইস, রাইস হবে অবজেক্ট। ঠিক আছে, ঠিক সেরকমভাবে খুঁজে নিয়ে আমরা এরকমভাবে একই নিয়মে কিন্তু চেঞ্জটা করতে পারলাম। ঠিক আছে, একটা জিনিস মনে রাখতে হবে যে একটা ভার্ব যদি ট্রানজিটিভ না হয় সেই ক্ষেত্রে তার কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না। যেমন ধরো আই গো টু স্কুল, এখানে আই গো টু স্কুল যেই বললাম তখন কিন্তু দেখো আমি এটা মুছছি, হ্যাঁ তোমরা দেখেছো, এবার এটাকে আমি মুছে দিচ্ছি। মুছে দিয়ে আর একটা অন্য কথা বলি, কি বলছিলাম যে এরপরে বলতে চাইছিলাম যে যদি ট্রানজিটিভ না হয় একটা ভার্ব তাহলে তার ভয়েস চেঞ্জ করা যায় না। যেমন ধরো হি গোজ টু স্কুল, ঠিক আছে, এখানে দেখো আমি গোজ ভার্বকে হি গোজ হোয়াট এরকম করে প্রশ্ন করে কিন্তু কোনো অবজেক্ট পাচ্ছি না। ঠিক আছে, হু গোজ টু স্কুল উত্তরে আমি হি পেয়ে গেলাম কারণ হিটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, কিন্তু হি গোজ হোয়াট এরকম করে যদি প্রশ্ন করি তাহলে কিন্তু কোনো উত্তর পাচ্ছি না, কাজেই এটার কিন্তু ভয়েস চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, অর্থাৎ মাঝখানে যদি একটা প্রিপোজিশন চলে আসে তাহলে কিন্তু তার আর ভয়েস চেঞ্জ করা যায় না, এটা জেনারেল রুল। কিন্তু এছাড়াও এরও একটা ব্যতিক্রম আছে, এই প্রসঙ্গে আমি বলে দিই। সেটা হচ্ছে যখন ফ্রেজাল ভার্ব যাকে বলি, অর্থাৎ ভার্বের সঙ্গে প্রিপোজিশন যুক্ত হয়ে একই ভার্বের আলাদা আলাদা প্রিপোজিশনের জন্য আলাদা আলাদা মানে হয়, সেই যে ফ্রেজাল ভার্ব, সেই ফ্রেজাল ভার্বের কিন্তু ক্ষেত্রে অবজেক্ট থাকলে প্রিপোজিশন থাকলেও তার অবজেক্ট থাকে এবং তার ভয়েস চেঞ্জ করা যায়। যেমন ধরো লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য পিকচার। ঠিক আছে, এবার এই বাক্যটাতে দেখো সাবজেক্টটা ইউ আন্ডারস্টুড। ঠিক আছে, তাহলে এই যে ইউ আন্ডারস্টুড তার মানে কি ইউ লুক অ্যাট দ্য পিকচার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, তাহলে লুক ভার্বকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, কিন্তু শুধু লুক ভার্বকে কিন্তু জিজ্ঞেস করলে হবে না, কারণ এটা একটা ফ্রেজাল ভার্ব, এটা লুক অ্যাটকে একসাথে জিজ্ঞেস করবো। লুক অ্যাট হোয়াট, দ্য পিকচার। তাহলে এই বাক্যটার ক্ষেত্রে কিন্তু দ্য পিকচার হচ্ছে অবজেক্ট। প্রশ্ন হতে পারে তাহলে সাবজেক্ট তো নেই। সাবজেক্ট কিন্তু একটা বাক্যের ক্ষেত্রে অতটা নেসেসারি নয় যতটা ভার্ব। বর্তমানে মডার্ন কনসেপ্টে ইন এ কনটেক্সট, গিভেন কনটেক্সট, ভার্বলেস সেন্টেন্সও হয়। ঠিক আছে, সেটা পরে আমি আসছি, না হয় একটু বলেই দিই। তাও ধরো একটা কনটেক্সটের মধ্যে বলা হলো একটা স্টুডেন্ট ক্লাসে ঢুকছে, আমাকে জিজ্ঞেস করলো মে আই কাম ইন স্যার, আমি শুধু বললাম ইয়েস। তাহলে দেখো ইয়েসটা কিন্তু ভার্বও নয় আবার সাবজেক্টও নয়। ঠিক আছে, তাহলে এই যে ইয়েসটুকু শুধু বললাম একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটাই কিন্তু বাক্য হয়ে গেল, ছেলেটা বুঝে গেল মানে সেই ঘরে ঢুকে পড়লো। তার মানে কি এই যে একটা মাত্র ওয়ার্ড এটা কিন্তু ভার্বলেস সেন্টেন্স এবং সিঙ্গল ওয়ার্ড সেন্টেন্স। ঠিক আছে, অর্থাৎ বর্তমান কনসেপ্টে এটা একটা সেন্টেন্স এবং এ সিঙ্গল ওয়ার্ড উইদাউট ভার্ব সেন্টেন্স হতে পারে। যাই হোক, এক্ষেত্রে আমি আবার এখানটায় ফিরে বলছি, দেখো এক্ষেত্রে কিন্তু এটাকে আমরা নর্মালি বলি বা বলা হয় প্রিপোজিশনের অবজেক্ট, অর্থাৎ এই যে এক প্রিপোজিশনটার অবজেক্ট হচ্ছে দ্য পিকচার। বলা হয় না যে ফ্রেজাল ভার্বের অবজেক্ট বলে, কিন্তু এটা আমরা মনে রাখার সুবিধার জন্য মনে রাখতে পারি। তাহলে কি হলো, লুক অ্যাট হোয়াট, একই প্রশ্ন করছি আমি, দেখো কোশ্চেন, লুক অ্যাট হোয়াট, আনসারে কি পাচ্ছি, আনসারটা পেলাম
দ্য পিকচার, এখানে কিন্তু শুধু পিকচার পেলাম না, দ্য পিকচার পেলাম। হ্যাঁ, আর এখানে একটু আরেকটা জিনিস মনে রাখতে হবে, এরকম ক্ষেত্রে এটাকে কি বলা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝাচ্ছে, আদেশ বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যখন ভয়েস চেঞ্জ করি, সাবজেক্ট এখানে যেহেতু আন্ডারস্টুড রয়েছে, আমরা সাবজেক্টটাকে গুরুত্ব না দিয়ে কি করি, লেট দিয়ে শুরু করি। আনসারের ক্ষেত্রে আমরা তখন এটাকে লেট দিই। তাহলে লেট দ্য, তারপরে দেখো দ্য পিকচার হচ্ছে অবজেক্ট, তাহলে লেট দ্য পিকচার বি লুকড অ্যাট। ঠিক আছে, লেট দ্য পিকচার বি লুকড অ্যাট। তাহলে এটা কি হচ্ছে, এই যে দ্য পিকচার, এই দ্য পিকচার কিন্তু হচ্ছে গিয়ে তোমার, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে তোমার অবজেক্ট টু প্রিপোজিশন। এটা হচ্ছে তোমার অবজেক্ট টু প্রিপোজিশন। তাহলে এইরকম ভাবে এটা কিন্তু প্যাসিভ ভয়েস হচ্ছে। হ্যাঁ, এটা হলো তোমার প্যাসিভ ভয়েস। আর একটা বিষয় বলছিলাম যে ভার্বকে হোয়াট দিয়ে তারপরে প্রশ্ন করা যেতে পারে, অথবা হুম দিয়ে প্রশ্ন করা যেতে পারে অবজেক্ট পাওয়ার জন্য। তাহলে হুম দিয়ে যদি প্রশ্ন করতে হয় কিরকম হবে ব্যাপারটা, যেমন ধরো আই গেভ হিম এ পেন, আই গেভ হিম এ পেন। তাহলে এই যে আই গেভ হিম এ পেন, এই বাক্যটার মধ্যে আমি যদি খোঁজ করি ভার্বকে গেভ, ঠিক আছে, তাহলে এই গেভ ভার্বকে আমি প্রশ্ন করব। প্রথমে একটা প্রশ্ন করছি কি, হু গেভ হিম এ পেন, হু গেভ হিম এ পেন। আনসারে কি পেলাম, আনসারে পেলাম আই। তাহলে আইটা হলো সাবজেক্ট, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট। এবারে ধরো আবার প্রশ্ন করছি, আই গেভ হুম এ পেন। আবার আরেকটা প্রশ্ন করছি, এটা কোশ্চেন নাম্বার 1 ধরো, আর একটা কোশ্চেন কি, এটা কোশ্চেন 1, আই গেভ হু, সরি কোশ্চেন 1 এটা। হ্যাঁ, হু গেভ মি এ পেন, হিম এ পেন, না উত্তরে পেলাম আই। কোশ্চেন নাম্বার 2 ধরো এখানে দিচ্ছি, আই গেভ হুম এ পেন। আনসারে কি পেলাম, আনসারে পাচ্ছি হিম। ঠিক আছে, এই হিমটা কিন্তু একটা অবজেক্ট, কারণ আমি বলেছিলাম যে ভার্বকে হুম দিয়ে প্রশ্ন করলেও অবজেক্ট পাই। আবার দেখো কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন 3 কি, আই গেভ হিম হোয়াট, আই গেভ হিম হোয়াট। আনসারে কি পেলাম, এ পেন। তাহলে এটাও কিন্তু একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট। ঠিক আছে, এটাকে আমরা বলি, এটাকে বলি ডাইরেক্ট অবজেক্ট। যেটা অপ্রাণীবাচক সেটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট, আর যেটা প্রাণীবাচক সেটাকে বলে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে হিম অবজেক্ট, এটা কি অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। আর এটা কি প্রাণী বা অপ্রাণীবাচক, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে এইগুলোকে বলে ডাই ট্রানজিটিভ ভার্ব। এই যে এখানে গেভ ভার্বটা, এই ভার্বটাকে আমরা কি বলছি, গেভ হচ্ছে, এখানে গেভ হলো ডাই ট্রানজিটিভ, ডাই ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা দুটো অবজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে দুটো অবজেক্টকে কি করে আমরা সাবজেক্ট করব প্যাসিভ ভয়েস করার সময়? তখন নিয়ম হচ্ছে, নর্মালি এখন বলা হয়, আগের নিয়ম ছিল
ডাইরেক্ট অবজেক্টটাকেই সাবজেক্ট করতে হয়, এখন বলছে না ইনডাইরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে কি করতে হবে, আমি এটা মুছে ফেললাম, তোমরা দেখবে। তাহলে এখানে যখনই আমি উল্টা মানে যখন হিম, তাহলে হিম যে অবজেক্টটা এটা ইনডাইরেক্ট অবজেক্ট, তাহলে ইনডাইরেক্ট অবজেক্টটা যদি সামনে নিয়ে আসি তাহলে হিমের যেটা সাবজেক্ট ফর্ম সেটা ব্যবহৃত হবে। কারণ যখন অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ফর্মটা অবজেক্ট ফর্ম হয়ে যাচ্ছে, তাহলে এখানে সাবজেক্টিভ ফর্মটা অবজেক্টিভ ফর্মটাকে আমরা তাহলে সাবজেক্টিভ ফর্ম করে নিতে হবে। তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম কি, হি, তাহলে হি হয়ে গেল। আর কি, গেভ, গেভ মানে পাস্ট ইনডেফিনিট ফর্ম, হি সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি ওয়াজ হলো, হি ওয়াজ। গিভ ভার্বের থার্ড ফর্ম গিভেন, হি ওয়াজ গিভেন, হি ওয়াজ গিভেন। এ পেন, কি কি দেওয়া হয়েছিল, এ পেন, তাহলে হি ওয়াজ গিভেন এ পেন বাই মি, ঠিক আছে। তাহলে হি ওয়াজ গিভেন এ পেন বাই মি, এটা তাহলে প্যাসিভ ভয়েস হলো, এটা আমাদের প্যাসিভ ভয়েস হলো। তাহলে এই যে প্যাসিভ ভয়েস হয়ে গেল, আমাদের একটা অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে। কিন্তু দেখো এ পেন অবজেক্টটা কিন্তু রয়েই গেছে এখানে, এই যে রয়ে যায় যে অবজেক্টটা তাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। রিটেন মানে রেখে দেওয়া, RETAINED, রিটেইনড অবজেক্ট, অর্থাৎ যে অবজেক্টটাকে অবজেক্ট হিসাবেই রেখে দেওয়া হচ্ছে তাকে বলা হয় রিটেইনড অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা এটাও একটা জানতে পারলাম, কি জানতে পারলাম, যে এতক্ষণ দেখছিলাম একটাই অবজেক্ট একভাবেই ভয়েস চেঞ্জ হচ্ছে, আর এখন জানতে পারলাম যে হি ওয়াজ গিভেন এ পেন বাই মি, এটা একরকম হতে পারে, আবার আরেকরকমভাবেও কিন্তু হতে পারে, এবং আমরা পরীক্ষার হলে চাইলে দুরকমও লিখতে পারি। তাহলে কী হবে, আরেকটা কী হতে পারে সেটাও আমি করিয়ে দিই। তার মানে কি, আরেকটা অবজেক্টকে এ পেন, তাহলে হবে এ পেন, তাহলে সাবজেক্ট হবে, তাহলে এ পেন, এও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এ পেন ওয়াজ, এ পেন ওয়াজ গিভেন, হ্যাঁ, আবার তাকে দেওয়া অর্থে টু ব্যবহার করতে হবে, গিভ টু, অর্থাৎ এ পেন ওয়াজ গিভেন টু ব্যবহার হলো, গিভ টু করে ব্যবহার করে ওয়াজ গিভেন টু হিম বাই মি। বাই মিটা কিন্তু একই থাকবে, কারণ তখনও আই সাবজেক্ট ছিল, এখন আই সাবজেক্টই আছে এটার ক্ষেত্রেও। তাহলে এ পেন ওয়াজ গিভেন টু হিম বাই মি, তাহলে এখানে দেখো এখানে কিন্তু আবার হিমটা রয়ে গেল রিটেইনড অবজেক্ট, রিটেইনড অবজেক্ট। আচ্ছা, তোমাদের কোথাও কোনো অসুবিধা হলে ভবিষ্যতে কমেন্ট করে জানিও। তাহলে এই যে ব্যাপারগুলো এই অবধি আশা করি আমি বোঝাতে পারলাম, ঠিক আছে। এবারে কী হবে, যখন ধরো এই যে বিষয়গুলো ভার্বের যে টেন্সগত যে ব্যাপারটা হচ্ছে, অর্থাৎ এখানে যেমন আমি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স দুটো দেখালাম ইনডেফিনিটে, তাহলে এরকম বাকি ফর্মগুলোর ক্ষেত্রে একই রকম নিয়মে হবে, ঠিক আছে। বাকি ফর্মগুলো একই রকম নিয়মে হয়, আর যখন ফিউচারে যাই সেই ক্ষেত্রেও তাই হবে। কীরকম, ধরো আই শ্যাল গিভ হিম এ পেন, ঠিক আছে। মনে করো আরেকটা, আই শ্যাল গিভ হিম এ পেন, এটাও একটু দেখিয়ে দিই ফিউচার টেন্স যদি হয়। মনে করো, আর সহজটা দিয়ে আগে দেখাই, আই ফিউচার টেন্স, ফিউচার ইনডেফিনিটি, ধরো ফিউচার ইনডেফিনিটি কি করেছি আমি, ধরো আই শ্যাল ইট রাইস, প্রথমটার বাক্যটাই দিলাম, বা হি ছিল বোধহয়, তাহলে হি উইল হবে। আচ্ছা, ওই অনুযায়ী করে দিই, তাহলে হি উইল ইট রাইস, তাহলে হি উইল ইট রাইস যদি হয় তাহলে কী হবে, সে একই রকমভাবে রাইস হয়ে যাবে সাবজেক্ট, রাইস হবে সাবজেক্ট, রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এক্ষেত্রে সব ক্ষেত্রে একই রকমই হয়, থার্ড পারসন হিসাবের জন্য উইল হবে, তাহলে রাইস উইল। আর একটা জিনিস খেয়াল করো,
ইট তো থার্ড ফর্ম ইটেন, শুধু মাঝখানে একটা বি ভার্বের যে বি সেই বিটা ব্যবহৃত হবে। তাহলে রাইস উইল বি, তারপরে ইটেন, ইটের থার্ড ফর্ম বাই হিম। তাহলে রাইস উইল বি ইটেন বাই হিম, এটা হবে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, প্যাসিভ ভয়েস। তাহলে অন্যগুলো তোমরা ট্রাই করে দেখো। ধরো এ পেন উইল বি গিভেন, একই রকম হি ওয়াজ গিভেন ইত্যাদি। তো তাহলে এবারে ধরো আই উইল বা আই শ্যাল গিভ হিম এ পেন, তাহলে ঠিক একই রকমভাবে এ পেন উইল বি গিভেন টু হিম বাই মি, আবার হি উইল বি গিভেন এ পেন বাই মি, একই রকমভাবে হবে। তোমরা এরকম অন্যান্য টেন্সগুলো নিজেরা ট্রাই করো বাড়িতে। ঠিক আছে, এবার এই যে যতটা যা আলোচনা হলো এর বেসিসে তোমরা এগুলো আলোচনা মানে বাড়িতে দেখো, বিভিন্ন এক্সাম্পলস দেখে। অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। আর যেটা আমাদের 11-12 বিশেষ করে, সেখানে কিন্তু টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ টেক্সটের যে পিসগুলো আমরা পড়বো সেই পিসগুলোর মধ্যে থেকেই কিন্তু গ্রামাটিক্যাল কোশ্চেন্সগুলো আসবে। অর্থাৎ সেগুলো আমাদের প্র্যাকটিস করার অ্যাম্পল স্কোপ রয়েছে, প্রচুর সুযোগ রয়েছে। সুতরাং সেগুলো আমরা কিন্তু এখানে করতেই পারি। ঠিক আছে, তাহলে তাহলে এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।